মাধব ঘরে এসে বলল, এবারও দেখলাম লোকটা কাগজে কি একটা যেন লিখে আগের মতোই খামে পুরে ড্রয়ারে রেখে দিল। কৈলাস শুনে দাঁত বার করে হেসে বলল, হয়তো এবার তোর মনের খবর লিখছিল। সোমেন আর মাধব দুজনেই এবার হেসে উঠল তার কথায়। মাধব এরপর বলল, তাহলে ব্যাগটা নিয়ে কি করা যায় বল? কৈলাস বলল, ওই তো বললাম, ওখানে রেখে আসাটা যাবে পাথরের খাঁজে। মাধব বলল, তাহলে তো আগে জায়গাটা একবার দেখে আসা দরকার। সোমেন একটু সতর্ক হয়ে বলল, কিন্তু একই জায়গায় বারবার গেলে লোকের চোখে পড়ে যেতে পারি। হতে পারে ওখানে পুলিশের চড়ও ঘুরে বেড়াচ্ছে, তিনজনকেই বামাল সমেত ধরে ফেলতেও পারে। কাঞ্জিলাল তো তখন সামনে এসে হাজির হবে না। সবাই গেলে লোকের চোখে পড়ার সম্ভাবনা বেশি। কেউ হয়তো আমাদের মতোই চোরের উপর বাটপাড়িও করবে। একজনের এ বাড়িতে থাকার দরকার। তিনজন একসাথে গেলে ধরা পড়ার থেকে একজন বাইরে থাকলে সে অন্য দুজনকে বাঁচাবার জন্য কিছু একটা করতে পারবে। একটা কাজ কর, কৈলাস জায়গাটা চেনে, তাই কৈলাসকে তো যেতেই হবে, আর আমি না হয় ওর সঙ্গে যাই। মাধব সঙ্গে সঙ্গে বলে উঠল, না 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 না, গেলে আমি যাব কৈলাসের সঙ্গে। মাধবের চোখের ভাষা পাঠ করতে অসুবিধা হলো না কারোর। কৈলাস সঙ্গে সঙ্গে বলে উঠল, মাধব, তুই কি আমাদের অবিশ্বাস করছিস? সোমেন, এই জন্যই তোকে বলেছিলাম আমরা দুজন থাকলে সব দিক দিয়ে সুবিধে হতো। অবিশ্বাসী লোক নিয়ে এসব কাজ করা যায় না। মাধব সঙ্গে সঙ্গে বলে উঠল, আমাকে তবে না নিলেই হতো। এসব কারবারে কেউ কাউকে বিশ্বাস করে না, বুঝলি? শেঠ সুরজমল তো আমাদের বিশ্বাস করে আমাদের সামনেই কথাটা আলোচনা করেছিল। কৈলাস তার কথা শুনে হিসির শব্দে বলল, তার মানে তুই স্পষ্টই বলছিস যে তুই আমাদের বিশ্বাস করিস না? কৈলাসের ডান হাতটা চলে গেল কোমরের কাছে, ওখানে জামার নিচে তার পিস্তলটা রাখা আছে। এটা নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়, সবারই ক্ষতি হয়ে যেতে পারে। কৈলাস রকচটা ধরনের। সোমেনরা না পারলেও এর আগে সে মানুষ মেরেছে, ব্যাপারটা এখানেই থামাতে হবে। কাজেই সোমেন তাদের দুজনের মধ্যে দাঁড়িয়ে পড়ে বলল, কি হচ্ছে এসব? তোদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেল নাকি? ঠিক আছে, আমি বাড়িতে থাকবো, তোরা দুজনে যাবি। আরো একটু ধমকে টমকে দিয়ে দুজনকে শেষ পর্যন্ত শান্ত করলো সোমেন। তারপর বলল, তবে গোটা 4-5 বাট আলাদা করে সরিয়ে রাখবো, এই লাখ-10 মতো মাল। ওইটুকু জিনিস নিজেদের কাছে রাখতে অসুবিধে হবে না। আসল ব্যাগটায় যদি কিছু হয়েও যায় তবে কিছুটা সান্ত্বনা থাকবে। মাধব বলল, এটা ভালো কথা, 4-5 টুকরো সরিয়ে রাখা ভালো, সব একসাথে খোয়া যাবে না তবে। কৈলাসও সম্মত হলো তাদের কথায়। বিকেলটা তারা ঘরেই কাটালো। বাইরে ধীরে ধীরে অন্ধকার নামলো, চাঁদও উঠলো একটা সময়। কৈলাস মাধব বাইরে যাবার জন্য তৈরি হলো। ব্যাগটা নিয়ে তার মধ্যে থেকে 4টে সোনার বাট বের করা হলো। জিনিসগুলো দেশলাই বাক্সের মতো আকৃতির। ঘরে একটা অল্প পাওয়ারের বাল্ব জ্বলছে, তার আলোতেই ঝিলিক দিয়ে উঠলো জিনিসগুলো। ওই 4টে বাট অন্য একটা ব্যাগে রেখে সে ব্যাগটাকে খাটের তলায় চালান করে দিয়ে আসল ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো মাধব আর কৈলাস। বাড়ির পিছনে রাস্তা ধরে তারা এগোতে লাগলো গন্তব্যের দিকে। সোমেন ঘরে একলা বসে রইল। বাইরে থেকে জলের শব্দ আরো স্পষ্ট হয়ে ভেসে আসছে। জায়গাটাতে যেতে পারলে ভালো হতো, কিন্তু মাধবের জন্য সেখানে তার যাওয়া হলো না। একথা ভাবতে ভাবতে সোমেনের একটা সময় মনে হলো, আচ্ছা, মাধবের কথাটাই কি ঠিক? এই লাইনে পরস্পরকে অবিশ্বাস করাটাই কি দস্তুর? এই তো সোমেন একা বসে আছে, তাহলে এমন তো হতে পারে মাধব আর কৈলাস দুজনে যেতে যেতে নিজেদের মধ্যে একটা সমঝোতা করলো, তারপর সোমেনকে ফাঁকি দিয়ে ব্যাগটা নিয়ে তারা দুজনে হাওয়া হয়ে গেল। কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো সোমেন।
ঘরের মধ্যে পায়চারি শুরু করলো। যত এই দুর্ভাবনাটাকে দূরে সরাবার চেষ্টা করতে লাগলো সোমেন, ততই ভাবনাটা যেন তাকে চেপে ধরতে লাগলো। কানে বাজতে থাকলো মাধবের কথাটা, এসব কারবারে কেউ কাউকে বিশ্বাস করে না। সোমেনের পর মনে হতে লাগলো ঘরে বসে থাকাটা মনে হয় ঠিক হচ্ছে না। মাধব তো স্পষ্ট বলেই দিয়েছে সে কাউকে বিশ্বাস করে না। কৈলাসের যা ব্যাপার, সে তো টাকার লোভে সব করতে পারে। তার বাইরেটা আসলে একটা মুখোশ। বিশ্বাস ভঙ্গের ব্যাপারে সেও কিছু কম যায় না। তারা যদি অন্য কেউ অবিশ্বাস করে, তবে সোমেন তাদের অবিশ্বাস করবে না কেন? আর তারপর ভাবলো একটা কাজ করলে হয়। লুকিয়ে তাদের অনুসরণ করে তাদের কার্যকলাপ দেখা যেতে পারে। দূর থেকে দেখা যেতে পারে তারা জিনিসটা কোথায় রাখলো। তেমন বুঝলে সোমেন তা দেখার পর প্রয়োজন বোধে একাই সেটা হস্তগত করতে পারে। এই ভাবনাটা মাথায় আসার সঙ্গে সঙ্গেই সে আর দেরি না করে দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে এলো। বাড়িটার পেছন থেকে যে পথটা সোজা এগিয়েছে, সেই নির্জন আলো অন্ধকার পথ, সেই বেয়ে হাঁটতে শুরু করলো সে। জলের শব্দ ক্রমশ বাড়ছে, সেই শব্দই তাকে জানিয়ে দিল সে ঠিক পথেই এগোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে নদী খাতটাকে দেখতে পেল। অনেক নিচে খাতটা, দুপাশে জেগে রয়েছে পাথুরে দেওয়াল। তার একদিকে মাথা ধরে পায়ে চলা জঙ্গলাকীর্ণ পথ ধরে এগোচ্ছে সোমেন। চাঁদের আলোতে ঝলমল করছে নদী খাতের মধ্যে জেগে থাকা সাদা পাথরগুলো। শ্বেত পাথর, মার্বেল রক। এত ধবধবে সাদা পাথর এর আগে কোনোদিন দেখেনি সোমেন। প্রবল জলোচ্ছ্বাস তার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় পাথরের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে শব্দ তুলছে। সেই শব্দই সোমেনরা তাদের ঘরে বসেও শুনতে পাচ্ছিল। কমসে কম 150 থেকে 200 ফুট নিচে এই নদী খাত। চাঁদের আলোতে বিমোহিত হয়ে সোমেন বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল নিচের দিকে, মর্মর শোভিত চার্লেমির অপরূপ সৌন্দর্যের দিকে। কিন্তু এরপরেই হুঁশ ফিরল তার। সোমেন আবার এগোতে লাগলো ঝোপঝাড় পূর্ণ সেই পথ দিয়ে। তার যাত্রাপথেও জেগে আছে বিরাট বিরাট নানা পাথর, নদীর দিকে নেমে যাওয়া পাথুরে দেওয়ালের নানা খাঁজ। আরো কিছুক্ষণ এগোবার পর কৈলাসদের দেখতে পেল সোমেন। তারই যাত্রাপথের আরো বেশ কিছুটা এগিয়ে খাদের কিনারে একটা উঁচু পাথুরে দেওয়ালের গায়ে দাঁড়িয়ে আছে তারা দুজন। হয়তো ওইখানে পাথরের দেওয়ালের কোনো খোঁজে, অথবা ঢাল বেয়ে নিচে নামার কোনো পথ থাকলে সেখানে ব্যাগটা লোকাবে তারা। মাধবের হাতে ব্যাগটা ধরা। তারা দুজন চারপাশটা তাকাচ্ছে। সোমেন চট করে খাদের ধারে একটা পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। তারা দুজনে প্রথমে তাদের সামনে পাথরের দেওয়ালের দিকে তাকিয়ে সম্ভবত কিছু আলোচনা করলো। কৈলাস ব্যাগটা মাধবের হাত থেকে নিল। একবার সে যেন নিজের কপালে হাত দিল, তারপর আঙুল তুলে নিচে মাধবকে কি যেন দেখালো। ভালো করে দেখবার জন্য মাধব খাদের কিনারে এসে দাঁড়ালো। আর তারপরেই ঘটলো ঘটনাটা। মুহূর্তের জন্য কোথা থেকে এক ফালি মেঘ এসে ঢেকে দিল চাঁদটাকে। অন্ধকার নেমে এলো চারপাশে। একটা অস্পষ্ট আর্ত চিৎকার যেন শোনা গেল। তারপরে অনেক নিচে পাথরের ভারী কিছু আছড়ে পড়ার শব্দ। চাঁদ যখন মুখ তুলল, তখন প্রবল জলোচ্ছ্বাসের মার্বেল রকে বাড়ি খেতে খেতে মাধবের দেহটা দূরে ভেসে যাচ্ছে। তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে কৈলাস। মাধব ঠিকই বলেছিল, এ খেলায় কেউ কাউকে বিশ্বাস করে না। বিশ্বাস করাটা মানে নির্বুদ্ধিতা। তবে শেষ রক্ষা সে করতে পারল না। সোমেন ব্যাপারটা দেখে চমকে উঠল ঠিকই, কিন্তু প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটার পর তার মনে হলো হয়তো ব্যাপারটা ভালোই হলো।
তিনজনের বদলে দুজন মানে তো 1 কোটি 1 কোটি। কিন্তু কৈলাস আবার তাকেও মারার চেষ্টা করবে না তো? সোমেন এবার নিজের কোমরের রিভলভারটার অবস্থান দেখে নিয়ে আড়াল থেকে লক্ষ্য করতে লাগলো কৈলাসকে। কৈলাস আবার চারপাশটা দেখলো, তারপর তার সামনের পাথরের দেওয়ালের একটি খাঁজের ভেতর ব্যাগটাকে লুকিয়ে রেখে ফেরার পথ ধরল। কৈলাস সোমেন যেদিকে আছে সেই দিকেই আসছে, তবে মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে খাদের কিনারে উঁকি দিয়ে নিচের দিকে তাকাচ্ছে। হয়তো সে দেখার চেষ্টা করছে মাধবের দেহটা নদীর বুকে কোনো পাথরে আটকে আছে কিনা, নাকি দূরে ভেসে গেছে। কিন্তু কিন্তু সোমেনের আসল অবাক হওয়াটা তখনও বাকি ছিল। কৈলাস তখন সামনের দিকে অনেকটা এগিয়ে এসেছে। শেষবারের জন্য সে হয়তো খাদের কিনারে গেল নিচে দেখার জন্য, আর ঠিক সেই সময় তার কাছাকাছি পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। তার হাতে একটা লাঠি। চিতাবাঘের মতো ক্ষিপ্রতায় সে সেটা দিয়ে আঘাত করলো কৈলাসের মাথায়। কৈলাস একটা আর্তনাদও করতে পারল না, শুধু তার দেহটা একই রকম শব্দ তুলে ছিটকে পড়ল নিচে। মাধবের মতোই তার দেহটা পাথরের গায়ে ধাক্কা খেতে খেতে নদী প্রবাহের দিকে এগিয়ে চলল। এই লোকটা কে? কে এই লোকটা? নতুন আততায়ী একবার চারপাশ দেখল, তারপর সে নিশ্চিন্ত হয়ে পিছু হটে সেই পাথরের দেওয়ালের দিকে এগোলো। কিছুক্ষণের মধ্যেই সে দেওয়ালের খাঁজ থেকে ব্যাগটা বের করে ফিরে আসতে লাগলো সোমেন যেদিকে আছে সেদিকে। না, লোকটাকে এভাবে ব্যাগটা নিয়ে পালাতে দেওয়া যাবে না। সে কাছাকাছি এলেই সোমেন গুলি চালাবে। সোমেন রিভলভার বের করলো। লোকটা হাঁটতে হাঁটতে একসময় সোমেনের কাছাকাছি চলে এলো। গুলি চালাবার জন্য সোমেন প্রস্তুত হলো, কিন্তু এরপর সে একটা অসুবিধা অনুভব করলো। লোকটা খাদের একদম ধার ঘেঁষে হাঁটছে। গুলি চালালে সে ব্যাগ শুদ্ধ ছিটকে পড়তে পারে নিচে। সেক্ষেত্রে ব্যাগটা ভেসে যাবে নদীর জলে। নদীতে প্রচন্ড স্রোত, তাছাড়া গুলির শব্দ নিশ্চয়ই পাথরের দেওয়ালে প্রতিধ্বনিও হবে, অনেক লোকের কানেও যেতে পারে। এরপর কি হলো? এরপর কি হলো আততায়ী বাকে জানতে হলে শুনতে হবে আগামীকালের 4র্থ পর্ব। ততক্ষণ তোমরা শুনতে থাকো বন্ধুরা আজকের লাল খাম গল্পের 3য় পর্ব। সবাইকে আমার পাশে থেকে গল্প শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।